নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং অবশ্যই এই এনবিপির অনুষ্ঠান এই সময় মানেই আপনারা জানেন যে সুস্থ থাকার অনুষ্ঠান। কারণ শুধুমাত্র রোগগ্রস্ত জটিল রোগে আক্রান্ত মানুষরাই যে এনবিপির সঙ্গে যুক্ত তা নয়, যারা সুস্থ থাকতে চান জীবনে, যারা রোগ থেকে দূরে থাকতে চান, স্বাভাবিক জীবনযাত্রায় বাঁচতে চান, তাদের জন্যও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আর বিশেষ করে বলবো, আমরা এখানে বিভিন্ন রকম জটিল রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত রোগ থেকে কিভাবে স্টেরয়েড পেনকিলারের বাইরে গিয়ে মানুষ সুস্থ হতে পারেন এনবিপি আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে আমরা সেই বিষয়ে তুলে ধরি এবং অবশ্যই থাকে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো তা হচ্ছে নেফ্রাইটিস। প্রথমত বলবো এই রোগটি কী, হয়তো তার শব্দটি বা নামটির সঙ্গে আপনারা পরিচিত, কিন্তু রোগটি কী সেটা আমরা জানবো এবং কীভাবে আমরা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে থেকে বেরিয়ে আসতে পারবো সেই নিয়েও থাকবো আলোচনা। কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হট সিটে রয়েছেন সিএমও অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নীলাঞ্জনা ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। এই মুহূর্তে স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। সরাসরি যাব আমরা, সেটা হচ্ছে যে এই যে নেফ্রাইটিস, আগে আমরা জানবো এই বিষয়টি, তারপর ধীরে ধীরে এগোচ্ছি। নেফ্রাইটিস কিছুটা নামের মাধ্যমে আমরা হয়তো এটা অনুমান করতে পারি যে এটা আমাদের কিডনি সংক্রান্ত একটি সমস্যা। নেফ্রাইটিস মানে আমাদের যে কিডনির একটা পার্টিকুলার অংশ যদি ফুলে যায়, আইটিস মানে সোয়েলিং হয়ে যাওয়া বা ফুলে যাওয়া কোনো একটা অর্গানের। তো কিডনি এরকম আমাদের অনেক সময় ফুলে যায়, কিছু কারণ রয়েছে তার অবশ্যই। এর মধ্যে তিনটে টাইপ হতে পারে, আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, আর আপনার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসও হতে পারে। এবার এই যে আমাদের কিডনি যেটি রয়েছে আমাদের অর্গানটি, সেটি কিন্তু এরকম নয় যে কোনো একটা মাংসপিণ্ড দিয়ে তৈরি, একটা সেল দিয়ে তৈরি, এরকম কিন্তু নয়। তার মধ্যে কিডনির মধ্যে খুব ছোট ছোট নেফ্রন রয়েছে, যেগুলো আমাদের কিডনির যে কাজ, মানে জলটাকে ছেঁকে এক্সক্রিয়েট মানে বাকিটাকে বার করে দেওয়া, সেই কাজটা করে নেফ্রনের মাধ্যমে। এই নেফ্রনগুলো যদি আপনার ফুলে যায়, সেটা আপনার কিডনির ওপরের অংশে হতে পারে, নিচের দিকে হতে পারে, মিডল পার্ট হতে পারে। যদি আপনার সেটা ফুলে যায়, তাহলে কিডনির যে কর্মক্ষমতা সেটা কমে যায়, কিডনির যেটা কাজ তার মধ্যে ব্যাঘাত ঘটে, ঠিকভাবে আপনার কিডনিটা কাজ করতে পারবে না। কিডনির আপনার কাজ হচ্ছে জলটাকে ছেঁকে যেটুকু পরিমাণ আমাদের বডিতে দরকার সেটুকু পরিমাণ সরবরাহ করা, বাকিটা কিন্তু আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। তো আপনার হয়তো পর্যাপ্ত পরিমাণ আপনার ইউরিন হবে না, আপনার সেখানে ইউরিনের মধ্যে আপনি হয়তো ফ্রথ বা ফেনা দেখতে পাবেন, একটু ঘোলাটে টাইপের আপনার ইউরিন হবে। খুব যদি আপনার সেটা একটা ক্রনিক স্টেজে চলে যায়, তাহলে কিন্তু সেখানে আপনার ব্লিডিংও হতে পারে, একটু ব্লাড হয়তো আপনার ইউরিনের সাথে দেখা দিতে পারে। তো বেসিক্যালি নেফ্রাইটিস আমাদের অনেকগুলো যে নেফ্রোটিক সিনড্রোম রয়েছে, নেফ্রাইটিস তার আন্ডারেই আসে। এবার প্রত্যেকটা নেফ্রোটিক সিনড্রোমেরই কিন্তু সিমটমস মোরলেস সেম থাকে, যে আপনার হয়তো পা ফুলে যাবে বা মুখে পাফিনেস আসবে, ইউরিনেশনে আপনার প্রবলেম হবে, হয়তো আপনার সারাদিন আপনি 5 বার 6 বার আপনার ইউরিন হতো, সে জায়গায় আপনার ইউরিনের সেই সংখ্যাটা কমে গেল, আপনার 2 বার বা 3 বার হচ্ছে ইউরিনেশনটা, সেটাও কিন্তু আপনার মধ্যে হতে পারে। তো এরকম প্রত্যেকটা কিন্তু আপনার নেফ্রোটিক সিনড্রোমের সিমটমস মোরলেস কাছাকাছি থাকে। তো আপনার সেটা ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে না, প্রোটিনের মাত্রা আপনার বেড়ে যাচ্ছে, নাকি নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আপনার নেফ্রাইটিস হচ্ছে, আপনার কি হচ্ছে সেটা কিন্তু আগে ভালো করে ডিটেক্ট করা প্রয়োজন। আপনার পা ফুলে যাচ্ছে, তার জন্য আপনি ডাইউরেটিক খেয়ে নেবেন আর তাতে আপনার ইউরিন ক্লিয়ার হলে পা ফোলা কমবে, সেটা কিন্তু একদমই উচিত নয়, যেটা আমরা জেনারেলি করে থাকি। বা পা ফুলছে, আমরা এটাই ভাবি যে হয়তো ইউরিন ক্লিয়ার হচ্ছে না, তার জন্য আমরা মেডিসিন খেলাম, সেটা কিন্তু করা একদমই উচিত নয়। আর নেফ্রাইটিসের অনেকগুলো কজ রয়েছে। একটি কজ যেটা মেইনলি, সেটা হচ্ছে জেনেটিক। ফ্যামিলিতে যদি আপনার কারোর কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেটা আপনার অফস্প্রিং মানে বাচ্চাদের মধ্যেও কিন্তু সেটা আসতে পারে। একদম বাই বার্থ অনেকের কিডনির সমস্যা দেখা দেয়, যে অনেক সময় কিডনি যে জায়গায় থাকা দরকার সেখানে থাকে না, বা একটি মাত্র কিডনি রয়েছে, আরেকটি আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে গেছে বা নেই, এরকম সমস্যাও থাকে।
তো এটা একটা জেনেটিক কজ হতে পারে। আরেকটি হতে পারে যদি আপনি NSAID মেডিসিন, মানে যেগুলোকে আমরা ধরুন পেন কিলার মেডিসিন বলে থাকি, যদি আপনি অনেক দিন ধরে আপনি ওষুধগুলো খাচ্ছেন, তার সাইড এফেক্টের জন্য এই একটা আপনার নেফ্রাইটিসের প্রবলেম হতে পারে। আপনি রেগুলার অনেক দিন ধরে একটা মেডিসিন আপনি ইনটেক করছেন, সেটা আপনার প্রেশার সুগারের হতে পারে বা কোনো অ্যালার্জির মেডিসিন আপনার হতে পারে, বা মাইগ্রেনের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, যে কোনো মেডিসিন যেটা আপনি লং টার্ম আপনি নিচ্ছেন, তার থেকেও আপনার নেফ্রাইটিসের সমস্যা হতে পারে। কোনো ধরনের চোট আঘাত যদি লাগে তার থেকে হতে পারে। রিকারেন্ট ইউটাই ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তার থেকে হতে পারে। কোনো ধরনের সার্জারি, আপনার হয়তো ব্লাডারে কোনো সার্জারি হলো বা আপনার কোনো ধরনের গ্লোমেরুলাসে আপনার কোনো সার্জারি হলো, তার থেকেও কিন্তু আপনার নেফ্রাইটিসের সমস্যা আসতে পারে। তো এগুলো মোটামুটি বেসিক কজ যে আপনার এর জন্য আপনার নেফ্রাইটিসের মতো সমস্যা আপনার মধ্যে আসতে পারে। এবার আপনি সেটা বুঝবেন কি করে? আমি যেটা বললাম যে আপনার পায়ে সোয়েলিং বা আপনার মুখে সোয়েলিং বা আপনার হাত পা মনে হবে একটু ফুলে ফুলে আছে, আপনার ইউরিনের মধ্যে আপনার ব্লাড আসতে পারে, প্রোটিন আসতে পারে। প্রোটিন আপনি হয়তো বুঝতে পারবেন না, ঘোলাটে টাইপের আপনার ইউরিন হবে, ফেনা হবে ইউরিনের মধ্যে আপনার। তো এরকম যদি কোনো ধরনের আপনি দেখছেন যে আপনার মধ্যে চেঞ্জেস আসছে আপনার ইউরিনেশনের মধ্যে, একটু কিন্তু আপনার সামান্য ইউরিন টেস্ট, কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট রয়েছে, সিটি অ্যাবডোমেন করতে পারেন বা USGও করতে পারেন, তার মাধ্যমেও কিন্তু সেটা ডিটেক্ট করা যেতে পারে। এই যে আমরা কিডনির সমস্যার কথা বলি, বহু মানুষ রয়েছেন লাস্টের দিকে তাদের রেনাল ফেলিয়ার হয়ে যায় খুব দুর্ভাগ্যবশত, এবং আমরা অনেক স্ট্রং মানে কি বলবো ওষুধ নিয়ে থাকি, অন্য আমি প্যাথির ক্ষেত্রে বলছি। এবং কেন নিয়ে থাকি তার কারণ হচ্ছে একটা টাইমে গিয়ে আমি সুস্থ হতে চাই, তারপরে আমার চলে এলো ডায়ালিসিসের পর্যায়ে, এবং ডায়ালিসিসের পর্যায়ে সবাই সবসময় নিতে পারেন না, আমরা এটা জানি। আমাদের এই যে রোগটি, এই রোগটিতে দীর্ঘ বছর মানুষ ভুগছেন, এরকম বহু হিস্ট্রি পাওয়া যায়, এবং আপনাদের কাছে বহু এরকম পেশেন্ট আসেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, NBP, বিশেষ করে NBPর যে চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের মাধ্যম দিয়ে, সেইখানে কিভাবে একটা মানুষ নির্মূল হচ্ছে, এই শব্দটা বলাটা খুব বাঞ্ছনীয়, নির্মূল হচ্ছে, একদম রুটে গিয়ে কীভাবে ট্রিটমেন্টটা করে মানুষ সুস্থ হচ্ছে। কিডনির সমস্যা না, একটা কথা আমি সবসময় প্রোগ্রামে বলি যে কোনো একটি সমস্যা হঠাৎ করে কিন্তু আপনার মধ্যে আসে না। এই কিডনির যে সমস্যা, যাদের ডায়ালিসিস পর্যায়ে চলে যাচ্ছে, মানে ক্রিয়েটিনিনের মাত্রা আপনার শরীরের মধ্যে, আপনার রক্তের মধ্যে আপনার বেড়ে যাচ্ছে। ক্রিয়েটিনিন আপনার কখন বাড়বে? যখন কিডনির ফাংশনটা ঠিকভাবে হবে না। সে কিন্তু আগে থেকেই আপনাকে জানান দিচ্ছে যে কিডনিতে সমস্যা হচ্ছে, আপনার কিডনিতে আপনার যে ঠিকভাবে ফিল্টার হচ্ছে না, সেটা কিন্তু আগে থেকেই আপনাকে জানান দিচ্ছে, আপনি সেটাকে ওভারলুক করে যাচ্ছেন। আপনার ইউরিনেশনের প্রবলেম হচ্ছে, আপনার বারে বারে ইউটিআই সমস্যা হচ্ছে বা পা ফুলে যাচ্ছে, আপনি সেটাকে গ্রাহ্য করছেন না, তার থেকেই কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে। সেখান থেকেই কিন্তু গিয়ে আপনার ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমরা CKD বলে থাকি, সেই সমস্যা হবে, তার থেকে আপনার ডায়ালিসিসের একটা ব্যাপার কিন্তু চলে আসবে। তো এই যে ইনিশিয়াল যে স্টেজ আপনার, যেখান থেকে আপনি বুঝতে পারছেন কোনো প্রবলেম হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার কি ধরনের চেঞ্জেস হচ্ছে, তার জন্য প্রয়োজন হলে ডক্টরের সাথে কনসাল্ট করুন। এবার আমি যদি বলি যে আয়ুর্বেদ ট্রিটমেন্টের কথা, প্রথমত আমরা এরকম খুব কম পেশেন্টই পাই যাদের একদম ইনিশিয়াল স্টেজে ধরা পড়েছে না আমাদের কাছে আসছে। অনেক দিন অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করে যখন কোনো লাভ হচ্ছে না, তখনই আমরা সেই পেশেন্টটাকে পাই। হয়তো ইনিশিয়ালি তার ক্রিয়েটিনিনের লেভেল 2 ছিল, আমাদের কাছে আস্তে আস্তে সেটা 6, 7 বা 14, 16-এরও আমরা পেশেন্ট প্রচুর পেয়েছি এরকম। তো সেই জায়গা থেকে এই জিনিসটাকে রিকভার করা অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের কাজ, আর সেটা আমরা করছিও। কারণ যেটুকু আমরা ডায়েট আমরা বলবো পেশেন্টকে বা যেরকম আমরা মেডিকেশন দেবো, যদি সেরকমভাবেই সেটা ফলো করা হয়, আপনার ক্রিয়েটিনিন অবশ্যই কমবে। ডায়ালিসিসের প্রয়োজন আপনার একদমই হবে না। যাদের ডায়ালিসিস চলছে, হয়তো সপ্তাহে 3টে করে বা 2টো করে আপনাকে নিতে হচ্ছে, আস্তে আস্তে আপনার ডায়ালিসিসের মাত্রাটা কমে আসবে। সপ্তাহে যদি আপনি 3টে নিচ্ছেন, তারপর 2টো হবে, 1টা হবে, এরকমভাবে বন্ধ হবে। চট করে এরকমই নয় আজকে আপনি আমাদেরকে দেখালেন, কাল থেকে আপনি ডায়ালিসিস বন্ধ করে দেবেন, সেটা কিন্তু করবেন না। স্টেপ ওয়াইজ আপনার সেটা কমবে, সেটাকে ট্যাপার ডোজ করে আপনার ডায়ালিসিসকে কম করতে হবে, আপনি যে মেডিসিন ব্যবহার করছেন সেটাকেও কম করতে হবে। তো অবশ্যই সুস্থ হওয়ার জায়গা রয়েছে, এরকম নয় যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ডায়ালিসিস হচ্ছে লাস্ট স্টেজ, তারপর আর কিছু করার নেই, এটা কিন্তু একদমই নয়। আমরা আলোচনায় থাকবো, এবং আপনারা রয়েছেন কিন্তু সরাসরি NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লাইভ অনুষ্ঠানে। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য রয়েছেন আজকে লাইভে। আপনারা প্রশ্ন করতে পারেন, শুধুমাত্র নেফ্রাইটিসে যারা ভুগছেন তা নয়,
অন্যান্য রোগে কঠিন রোগে যারা ভুগছেন দীর্ঘ বছর ধরে তারাও ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারসে 6292242341 অ্যান্ড 6292242342 এই দুটি ফোন নাম্বারসে। আমি একটুখানি চেম্বার্স বলে আমরা আবার আলোচনায় ফিরছি। পরপর করে যে চেম্বারসগুলি বলবো, আগামীকাল থেকে 5 জুলাই হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 5 জুলাই বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 5 জুলাই আসানসোল চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 5 জুলাই শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল। 6 জুলাই দুর্গাপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 6 জুলাই গঙ্গারামপুরে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 6 জুলাই বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 6 জুলাই বোলপুর চেম্বার করছেন ডক্টর ভি শর্মা। 7 জুলাই আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 10th জুলাই বনগাঁয় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 11 জুলাই ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। 12 জুলাই অর্থাৎ 12ই জুলাই বহরমপুরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 12 জুলাই মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 12 জুলাই খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 13 জুলাই কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 13 জুলাই কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 13 জুলাই আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 20th জুলাই অর্থাৎ 20শে জুলাই চেম্বার শিলচরে রয়েছে ডক্টর বি শর্মা। 20th জুলাই পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 20th জুলাই গুয়াহাটি থাকছেন ডক্টর এস ঘোষাল। 21st জুলাই ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 21st জুলাই ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। 22nd জুলাই দিল্লি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 25 জুলাই রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 27 জুলাই জামশেদপুরে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। এবং এর সঙ্গে সঙ্গে আরও দুটি চেম্বারের কথা আমি অবশ্যই বলবো, নোট করবেন। সেটা হচ্ছে 15th জুলাই 15ই জুলাই হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার অ্যান্ড 16th জুলাই পরের দিনই মেচেদায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। সুতরাং আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারস রয়েছে সেই নাম্বারসে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। 9830235527 একটি নাম্বার, আর একটি 9830235537 দুটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারস। আপনাদের প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে আপনারা কমিউনিকেট করুন। এছাড়া এনবিপির যে হেড অফিস রয়েছে মধ্যমগ্রাম আপনারা জানেন, এবং কলকাতার দিকে চেম্বার হচ্ছে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা এবং খিদিরপুর, এবং হাওড়ায় শিবপুর, বালটিকুড়ি বাজার এবং বেলুড়ে কিন্তু চেম্বার। একই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারসে আপনাদের কিন্তু ফোন করতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, সুবর্ণা। হ্যাঁ, আমি ডানকুনি থেকে অপর্ণা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিস, এটার কি কোনো ট্রিটমেন্ট আছে? কার আছে? আমার ছেলের আছে এই সমস্যাটা। আচ্ছা, ওনার একটু বয়সটা বলবেন? ওর বয়স হচ্ছে 37। আর কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন উনি? ও সমস্যাটা এক্স্যাক্টলি ঠিক বছর 6-7 ধরে ভুগছে। আচ্ছা, তো এখন উনি চলাফেরা করছেন তো? হ্যাঁ, চলাফেরা করছে, এবং মানে এখন যেটা হচ্ছে মানে সামনের দিকটা বেন্ট হয়ে গেছে একটু, আর কষ্ট তো হয়ই। দেখুন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস না আমাদের ধরুন সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডিলাইটিস থেকে একটু ডিফারেন্ট, কারণ সেখানে আপনি যেটা বললেন যে ও সামনের দিকে বেন্ড হয়ে যাচ্ছে, তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এরকম ব্যাম্বু স্পাইন হয়ে যায়, মানে আস্তে আস্তে ও সামনের দিকে একটু মানে ঝুঁকে যাবে, আস্তে আস্তে দেখবেন ওর হয়তো চোখগুলো লাল হয়ে যাচ্ছে, বডি মুভমেন্ট ওর স্ট্রিক্ট হয়ে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মানে আপনি ওকে পেছন দিক থেকে ডাকলেও হয়তো ঘাড় ঘোরাতে পারবে না, সম্পূর্ণ বডি ওকে ঘুরিয়ে কথা বলতে হবে। তো সেখানে না মাসেল স্টিফনেসও হয়ে যায়, মাসেলগুলো ও মুভমেন্ট করতে পারবে না। এবার আপনার যেটা প্রশ্ন যে তার ট্রিটমেন্ট রয়েছে কিনা, আমি আপনাকে বলবো যে আমার মনে হয় যে আয়ুর্বেদ ছাড়ার অন্য কোথাও ট্রিটমেন্ট নেই। কেন আমি এই কথাটা বললাম, কারণ আপনি হয়তো 6-7 বছর অবশ্যই তার ট্রিটমেন্ট করিয়েছেন, তার মধ্যে তার ট্রিটমেন্টের মধ্যে কি থাকবে, হয়তো ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা কমার জন্য মেডিসিন, ক্যালসিয়ামের জন্য মেডিসিন, কিছু যদি আপনার মুভমেন্টের জন্য হয় তাহলে আপনাকে কিছু থেরাপি, ট্র্যাকশন এগুলোর মধ্যেই রাখা হবে। তো আপনি যতদিন এর মধ্যে ওকে রাখবেন ও ভালো থাকবে, সেটা বন্ধ করলে কিন্তু অ্যাজ ইট ইজ আগের জায়গায় চলে আসবে। এবার ব্যথা কমানোর জন্য আমার ব্যথার ওষুধ দিয়ে অ্যাজ সাচ কোনো লাভ নেই। ব্যথাটা কেন হচ্ছে আমি যদি তার ট্রিটমেন্ট করতে পারি তাহলে ব্যথা কমানোর জন্য আলাদা করে ওষুধ দেওয়ার কোনো দরকার নেই। রইল কথা বডি স্টিফনেসের, তার জন্য অবশ্যই পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। আমি একদমই বলবো না যে শুধুমাত্র ওষুধ খেলে ওর পুরো
পুরো বডি স্টিফনেস ঠিক হয়ে যাবে, এটা একদমই বাজে কথা হবে। স্টিফনেস ঠিক করার জন্য পঞ্চকর্মা থেরাপির খুবই প্রয়োজন রয়েছে। আর যেটা ওর স্পাইন একদম স্টিফ হয়ে গেছে, মানে স্পাইনের মাঝখানে যে সিএসএফ যেটা থাকে, যে ফ্লুইড যার জন্য আমরা মুভমেন্ট করতে পারি, এটা ওর ড্রাই হয়ে গেছে, এটা মেডিসিনের মাধ্যমে আস্তে আস্তে রিকভারি করবে। কিন্তু স্টিফনেস কাটানোর জন্য কিন্তু পঞ্চকর্মা থেরাপি ওনার জন্য মাস্ট। তো অবশ্যই মা চিকিৎসা রয়েছে, আপনি ডানকুনি থেকে ফোন করছেন, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আর কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি একটু জেনে নিন। বলবো আর দেরি করবেন না, 37 মানে ওনার আরও সামনে কিন্তু অনেকটা জীবন বাকি রয়েছে। একটু যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে, যা আপনি এতদিন চিকিৎসা করিয়েছেন, সেগুলো নিয়ে আসবেন। ছেলেকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। আজকে আপনি যেরকম ফোন করে বললেন ও কতটা কষ্ট পাচ্ছে, আরেকদিন এরকম ফোন করে বলবেন যে এখন কতটা ভালো আছে। এটা একদম বাস্তব, কারণ একটু আগে ডাক্তার ভট্টাচার্য একটা কথা বলেছেন যে ভার্জিন পেশেন্ট কিন্তু আসে না চট করে, 10 দিক ঘুরে তারপর মানুষ আসেন। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে, যে সবার শেষ দরজা হিসেবে, যদিও এখন মানুষ অনেক অ্যাওয়্যার এনবিপির হাত ধরে আমার মনে হয়। আর যেটা বললেন, আপনি একটু হেল্পলাইনে ফোন করুন 9830235527 এবং 9830235537। আমরা যাব আবার আমাদের আলোচনায় ফিরে। এই যে একটা প্রসঙ্গ উঠলো পঞ্চকর্মা, আমরা যেহেতু নেফ্রাইটিস নিয়ে আলোচনা করছি, প্রথমত আয়ুর্বেদের একটা চিকিৎসা পদ্ধতি, একটা মেডিকেশনের আলাদা দিক রয়েছে, এবং এর সঙ্গে এই রোগের ক্ষেত্রেও কি পঞ্চকর্মা যায়? বেসিক্যালি পঞ্চকর্মা থেরাপি না হচ্ছে আপনার বডি ডিটক্সিফিকেশনের থেরাপি। এবার এটা আপনি সিম্পলভাবে ভাবুন যে আপনার কিডনির মধ্যে টক্সিন জমা হয়ে হয়ে কিডনিটা কীরকম একটা ছাঁকনির মতো কাজ করে, তো আপনার যে ছাঁকনির যে জালগুলো থাকে সেগুলো আপনার বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে টক্সিনগুলো জমা হয়ে। এবার আপনার যদি বডি ডিটক্সিফিকেশন করা হয়, তাহলে আপনার সেই যে ছাঁকনিগুলো সেগুলো আপনার ক্লিয়ার হবে, আপনার যে জল যেটা আপনার ছাঁকনির কাজটা করতে পারছেন সেটাও আপনার ক্লিয়ারলি হবে। তো বডি ডিটক্সিফিকেশনের জায়গা এখানে অবশ্যই রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণ যদি বেড়ে যায়, তখন কিন্তু সেটা আপনাকে, আমরা মেইনলি যেটা আমরা চেষ্টা করি যে মেডিসিনের ওপরই সেটা ফোকাস করা। বডি ডিটক্সিফিকেশন তার পাশাপাশি আমরা একটা সেশন দিয়ে করিয়ে দিই, কিন্তু আমরা চেষ্টা করি যে ক্রিয়েটিনের মাত্রা যদি অনেক বেড়ে যায়, তার সাথে আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, সেটা যাতে মেডিকেশন দিয়ে আপনাকে ঠিক করা যায় সেদিকে আমরা বেশি ফোকাস করে থাকি। একদম, আমরা আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? বিকাশ মিত্র। কোথা থেকে বলছেন? দমদম। বয়স? 62। বলুন, কি প্রশ্ন? কিছু খেলে পেট ভার হয়ে যাচ্ছে, আর হচ্ছে ওজনটা একটু বেশি, আর হচ্ছে কোমরে ব্যথা। আচ্ছা, ওজনটা যে বেশি, আপনার ওজনটা কত একটু বলতে পারবেন আপনি? 95 কেজি। আর হাইট কত আপনার? 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা দেখুন, আপনার যদি 62 ইয়ার্স আপনি বোধহয় আপনার বয়স বললেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওজনটা হ্যাঁ অবশ্যই একটু বেশি। আর আপনার পেটের সমস্যা আপনি একটা বললেন যে কোনো কিছু খেলে আপনার হজম হচ্ছে না, তো একটু আপনাকে বলবো যে আপনি এখন থেকেই একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। আর সারাদিন আপনি যে দুপুরে আর রাতে আপনি লাঞ্চ আর ডিনার, তারপর আপনি অবশ্যই গরম জল খাবেন, তার মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে আপনি খান, আপনার হজমের জন্য সেটা ভালো হবে। বডি ওয়েট যেহেতু আপনার বেশি রয়েছে, তার জন্য আপনার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এগুলো অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে। আস্তে আস্তে আপনার বোনের যে মানে ক্ষয় হওয়া, সেটাও কিন্তু আপনার বাড়তে থাকবে, যেহেতু আপনি অলরেডি 62 আপনার হয়ে গেছে। একটু নিজের খেয়াল রাখতে হবে। আমি আপনাকে এখন বলবো না যে আপনি খুব ভারী কোনো এক্সারসাইজ করুন, কিন্তু চেষ্টা করবেন প্রত্যেক দিন অ্যাটলিস্ট হাফ এন আওয়ার সময়, আধা ঘন্টা নিজের জন্য একটু বার করুন, একটু আপনি হাঁটাহাঁটি করুন। ভারী কোনো কাজ আপনি করবেন না, কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, অনেকক্ষণ এক জায়গায় আপনার বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, বেশি সিঁড়ি ওঠানামা করা, চলাফেরা বেশি করা, এগুলোকে একটু আপনার রেস্ট্রিক্ট করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এইটুকু আপনি আপাতত একটু মেনটেন করা শুরু করুন। তারপর যদি আপনি মনে করেন যে না আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে, আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। একদমই তাই। আর অবশ্যই চেম্বার্স আপনারা দেখতে পাচ্ছেন, আপনি দমদম থেকে ফোন করছিলেন, আপনি যোগাযোগ করতে পারেন আমাদের
ওনার সব দমদম কলকাতার শোভাবাজারে চেম্বার রয়েছে, শোভাবাজার চেম্বার রয়েছে, ল্যান্সডাউন। আপনার বোধহয় শোভাবাজারেই সুবিধা হবে। অ্যাকচুয়ালি হাতিবাগান আমাদের চেম্বারটা, হাতিবাগানে তো আপনি হাতিবাগানে আসতে পারেন বা মধ্যমগ্রাম, যেটা আপনার সুবিধা আপনি একবার অ্যাভেল করতে পারেন, একটু যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, আমরা আবার ফিরবো আলোচনাতে। আজকে এই সমস্যাটি আজকে তো আমরা নর্মালি দেখি যে অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে, তার কারণ হচ্ছে দীর্ঘ সময় একটা ট্রিটমেন্ট। এবার অনেক দু ধরনের পেশেন্ট আছে, কিছু ক্ষেত্রে তো মানুষ অ্যাওয়্যার, তারা প্রথমেই যোগাযোগ করার চেষ্টা করেন, আর কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট অলরেডি চলছে, ডায়ালিসিসের পেশেন্টও রয়েছে। তো ডায়ালিসিসের পেশেন্ট কি আসতে পারে এবং ধীরে ধীরে সুস্থ হতে পারেন? একদম একদম অবশ্যই আসতে পারে, কারণ খুব কম পেশেন্টই আমরা পাই যারা একদম খুব ইনিশিয়াল স্টেজে আমাদেরকে দেখায়। আমরা যাই পেশেন্ট পাই একটু যখন ক্রুশিয়াল হয়ে যায় বা ডায়ালিসিস অলরেডি চলছে, পেশেন্ট নিতে পারছে না, তখনই আমরা পেশেন্টগুলোকে পাই। আপনার যদি ডায়ালিসিসও চলছে তাতেও আপনার ট্রিটমেন্ট রয়েছে। আমি একটু আগেই বললাম যে ডায়ালিসিসের মাত্রাটা আস্তে আস্তে আপনার কমবে, তারপর ডায়ালিসিস বন্ধ হবে। এরকম আমাদের পেশেন্ট রয়েছে যাদের ডায়ালিসিস চলছিল, ডায়ালিসিস বন্ধ করা হয়েছে, পেশেন্ট এখন ভালো আছে। কিডনির সমস্যা সত্যি এখন প্রচুর পরিমাণে দেখা যায়। আর আগে আমরা যেটা দেখতাম যে হ্যাঁ একটু হয়তো এইজেড যারা রয়েছেন তাদের কিডনির সমস্যা দেখা দিচ্ছে বা প্রেশার সুগার থাকলে দেখা দিচ্ছে। আমি 20 বছরের একটি ছেলেকেও আমি দুর্গাপুর চেম্বারে আমি দেখেছি যে যার ক্রিয়েটিনিনের মাত্রা 7, 8, 9 এরকম পর্যন্ত ছিল। তো এখন আর সেই বয়স দেখে ডিজিজ এখন আর সেই জিনিসটাও হচ্ছে না, বা আপনি অনেক দিন ধরে সুগার প্রেশারে মেডিসিন খাচ্ছেন তার জন্য হচ্ছে, এরকমটাও কিন্তু হচ্ছে না। তো তার জন্য আমি প্রত্যেককেই বলবো যাদের এরকম প্রেশার বা সুগারের সমস্যা রয়েছে, এভরি 6 মান্থ অবশ্যই আপনি আপনার সুগারের টেস্ট যেরকম করছেন তার পাশাপাশি আপনার কিডনি ফাংশন টেস্ট KFT যদি করতে পারেন খুব ভালো হয়। যাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট বছরে একবার হলো রুটিন চেক আপ অবশ্যই কিন্তু করতে হবে। কারণ আমরা এখন যা দেখছি যে অনেক বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তাদেরও কিন্তু ক্যান্সারের স্টেজ 2nd, 3rd, 4th গিয়ে দেখা দিচ্ছে, যারা কিনা রেগুলার এক্সারসাইজ, ডায়েট, যোগা তার মধ্যে থাকে, রেগুলার বডি চেক আপের মধ্যে থাকছে, আর আমরা তো সেখানে কিছুই করছি না। তো তার জন্য একটু প্রত্যেককে একটু কনসাস হতে হবে, নিজের একটু খেয়াল প্রত্যেককেই রাখতে হবে। একদম। হ্যালো, হ্যাঁ লাইন আছে। নমস্কার, কে বলছেন? আমি বাসন্তী থানা থানা থেকে গোপাল ঘোষ। বাসন্তী, কে বলছেন? বাসন্তী থানা থেকে গোপাল ঘোষ কথা বলছি, সোনাখালী থেকে। হ্যাঁ, বয়স কত? হ্যাঁ ওই বললাম আমার সমস্যাটা বললাম। আপনাকে আবার বলতে হবে এখানে, আপনার বয়সটা বলুন। বলছি যে আবার এই বয়স বলুন, বয়স আপনার। আমার বয়স হ্যাঁ 55 বছর বয়স। হ্যাঁ, এবার আপনার সমস্যাটা বলুন, ডাক্তারবাবু রয়েছেন। সমস্যাটা হচ্ছে ওই মানে খাওয়া দাওয়া খেয়ে দিলে হজমের একটু প্রবলেম হচ্ছে, ঠিকমতো হজম হচ্ছে না। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা এছাড়া? না, আর কোনো সমস্যা নেই। বেশ। পেটে কোনো ব্যথা হয় আপনার? না, পেটে ব্যথা হয় না। বা আপনার প্রত্যেকদিন পেট পরিষ্কার হয়? হ্যাঁ, পায়খানা ডিস্টার্ব হয়, তাছাড়া সব ঠিক আছে। আচ্ছা, তো যদি আপনার ঠিকভাবে পেট পরিষ্কার না হয় তাহলে তো আপনার পেটের সমস্যা কোনোদিনও ঠিক হবে না। তো তার জন্য আগে তার দিকে ফোকাস করুন যাতে আপনার পেটটা পরিষ্কার হয় প্রত্যেকদিন, তাহলে আপনার খাওয়া দাওয়া দেখবেন ঠিকভাবে আপনার হজম হচ্ছে। তো আপনাকেও আমি বলবো যে আপনিও এখন থেকে একটু গরম জল খাওয়া শুরু করুন, আর ফাইবার জাতীয় খাবার একটু বেশি করে খাবেন। ফাইবার জাতীয় খাবার মানে সবুজ শাকসবজি একটু বেশি করে খান। যে ফলগুলো খোসা সমেত খাওয়া যেতে পারে, যেমন শসা, আপেল, এগুলো আপনি খোসা সমেত অবশ্যই খাবেন, খোসা ছাড়িয়ে খাবেন না। একটু খাওয়া দাওয়ার দিকে নজর দিন, বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করুন, বা বাড়িতেও আপনি যে খাচ্ছেন তার মধ্যে তেল, ঝাল, মশলা, মাছ, মাংস, ডিম আপনি যতটা কম খাবেন ততটাই আপনার জন্য ভালো হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আপনি বলবেন তো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই পেটের গন্ডগোল, পেটের সমস্যা। আপনার নামটা বলুন। নামটা ম্যাডাম নজরুল ইসলাম খান। কোথা থেকে বলছেন? আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে বলছি। বয়স কত আপনার? বয়স আমার ওই 35। বলুন এবার কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা মাঝে মধ্যে হঠাৎ পায়খানা হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ একটু পায়খানা, অনেক সময় ধরে রাখতে পারছি না আমার পায়খানায়, পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ছুটতে হয়েছে।
আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে আছে আপনার? এটা হচ্ছে প্রায় 6-7 মাস থেকে 8 মাস থেকে এরকম হচ্ছে। তো কোনো চিকিৎসা করিয়েছেন তার জন্য? আমি চিকিৎসা করিয়েছি। আগে প্রথমে গ্রামীণ ডাক্তারকে দেখিয়েছিলাম, তারপরে একজন পাঁচটা ডাক্তারকে দেখাই, ওষুধ খেয়ে যতদিন খাই মোটামুটি ঠিক হয়, আবার সেই একই। আচ্ছা, তো ওষুধ তো খেয়েছেন, খুব ভালো কথা। আপনার ডাক্তারবাবু কি বলেছে, কি সমস্যা হয়েছে আপনার? ডাক্তারবাবু আমাকে বলেছেন যেটা তোমার খাওয়া দাওয়া একটু কন্ট্রোল রাখো, বাইরের খাবারটা খাবে না, শাকসবজিটা একটু কম খাবে, এরকম সবজি কম খাবে। আচ্ছা, বেশ। দেখুন, তাহলে তো আপনাকে আর ওষুধ দেওয়ারই দরকার ছিল না। এবার আপনি যদি এরকম হচ্ছে ওষুধ খেলে ভালো থাকছেন, তারপর আবার অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান কিন্তু আদৌ আপনার হয়নি। আপনি ওষুধটা খেয়ে আপনার সমস্যাটাকে জাস্ট আপনি চেপে রেখেছেন। তো এরকম চেপে রাখলে তো আপনার সমস্যার সমাধান কোনোদিনই হবে না। খাওয়া দাওয়ার দিকে অবশ্যই বলবো যে বাইরের খাওয়া দাওয়াটাকে আপনি অ্যাভয়েড করুন। রিচ খাওয়া দাওয়া আপনি অ্যাভয়েড করবেন। আপনি খালি পেটে একদমই থাকবেন না। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, খাবার ভালো করে চিবিয়ে আপনি খাবেন। এইটুকু আপনি আপাতত এখন আপনার যে লাইফস্টাইল রয়েছে তার মধ্যে চেঞ্জেসগুলো করুন। হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে আমি বলবো একটু এসে দেখা করুন। আপনার পেটে যাই সমস্যা রয়েছে তার সমাধান অবশ্যই হবে। হ্যালো, কোমরে। কে বলছেন? আমি কণিকা মুখার্জি কোমরে বলছি। কোমর আমার হাড় সরে গেছে। ওহো, কোথা থেকে বলছেন আপনি দিদি? আমি এটা হুগলি গুড়াব থেকে বলছি। আর আপনার বয়স? আমার বয়স 63 বছর। আচ্ছা আচ্ছা, কোমরের যে আপনার হাড় সরে গেছে, আপনি কি পড়ে গেছিলেন কোথাও? না, পড়ে যায়নি। এই হেড হয়ে কাজকর্ম করেছি। আমার একটা ঘর দুয়ার, আমার মধ্যবিত্ত। বেশ, সেটা ঠিক আছে। দেখুন, এবার আপনি অনেক কাজকর্ম করেছেন, তার জন্য এখন আপনার কোমরের সমস্যা হচ্ছে। এবার একটু কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে, একটু বিশ্রাম করতে হবে আপনাকে, ঠিক আছে? যেটুকু কাজ করা সেটুকু তো অবশ্যই করবেন, কিন্তু সাবধানে করুন। কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। এইটুকু কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। যদি কোমরের এক্স রে করা থাকে, আমি আপনাকে বলবো যে এক্স রে রিপোর্টটার সাথে নিয়ে একটু আমাদের চেম্বারে দেখা করবেন। আর কি করতে হবে, কি খাবেন, কি খাবেন না, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, সবটাই আমরা আপনাকে বলবো। আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ আপনি হুগলি থেকে ফোন করেছেন। আমি একটু বলে দেবো একবার চেম্বারটা। হ্যাঁ, আরেক ঝলক বলে দিয়ে আমি একটু চেম্বার আপনারা নোট করুন অবশ্যই, এবং স্ক্রিনে যাচ্ছেও আপনারা মিলিয়েও নিন যে কবে কোথায় পাচ্ছেন। ডাক্তারবাবুদের এফিশিয়েন্ট সমস্ত ডক্টরস রয়েছেন, ডক্টরস টিম অবশ্যই পৌঁছে যাচ্ছেন। 5 জুলাই আগামীকাল হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 5 জুলাই বর্ধমান থাকছেন ডক্টর এন ভট্টাচার্য নিজে। 5 জুলাই আসানসোল থাকছেন ডক্টর ভি শর্মা নিজে। 5 জুলাই শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল। 6 জুলাই দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 6 জুলাই গঙ্গারামপুর থাকছেন ডক্টর এস ঘোষাল। 6 জুলাই বাঁকুড়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 6 জুলাই বোলপুরে যাচ্ছেন ডক্টর বি শর্মা। 7 জুলাই আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 10 জুলাই বনগা থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 11 জুলাই ক্যানিং থাকছেন ডক্টর আর দে। 12 জুলাই বহরমপুর থাকছেন ডক্টর বি শর্মা। 12 জুলাই মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল। 12 জুলাই খড়গপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 13 জুলাই কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 13 জুলাই কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 13 জুলাই আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। 20 জুলাই শিলচর থাকছেন ডক্টর বি শর্মা। 20 জুলাই পুরুলিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 20 জুলাই গুয়াহাটি থাকছেন ডক্টর এ হালদার, ডক্টর এস ঘোষাল গুয়াহাটিতে থাকছেন। 21 জুলাই ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 21 জুলাই ডিব্রুগড় থাকছেন ডক্টর এস ঘোষাল। 22 জুলাই দিল্লি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 25 জুলাই রায়গঞ্জ থাকছেন ডক্টর এস ঘোষাল। 27 জুলাই আলিপুর দুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। অ্যান্ড 27 জুলাই জামশেদপুরে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। এছাড়া অবশ্যই 15 জুলাই হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 16 জুলাই মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। একদম সামনেই সেই চেম্বার। আর অবশ্যই হেড অফিস তো মধ্যমগ্রাম রয়েছে, কলকাতায় চেম্বার রয়েছে, হাওড়ায় চেম্বার। 9830235527 9830235537 কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এবং আমার মনে হয় একটা টাইমে গিয়ে পৌঁছে যাওয়া, সঠিক টাইমে চিকিৎসা করা, সেটা কত দ্রুততার সঙ্গে একটা মানুষকে সুস্থ করতে পারে, যেহেতু আমরা কঠিন রোগ নিয়ে আলোচনা করছি।
ইনিশিয়ালি না যে কোনো সমস্যা, যে কোনো রোগী ইনিশিয়ালি আপনার কাছে সময় থাকে সেটাকে ট্রিটমেন্ট করার, পরবর্তী সময় কিন্তু অনেকটা দেরি হয়ে যেতে পারে, আর তখন কিন্তু অনেকটা একটা রোগের সাথে আরও অন্যান্য রোগও চলে আসতে পারে। তার জন্য বারে বারেই বলা যে প্রথম থেকেই কিন্তু একটু কনসাস হতে হবে প্রত্যেককে। একদমই তাই। আজকের হাতে সময় নিয়ে আগামী দিনে অবশ্যই এই অনুষ্ঠানে আরও কিছু বিষয় নিয়ে এবং অবশ্যই বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ জয়মৃত্যু ভট্টাচার্যকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।